Hello everyone, this is Taifuzzaman Razin. আমি এসেছি রায়েরবাজার থেকে and আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ তে পড়ছি। তো আপনার সঙ্গে একটা আতর আছে আমি দেখেছি। হ্যাঁ, আতরটা কিসের? আমরা চেষ্টা করব এই আতরের ছবিটা আমাদের ফেসবুক ফ্যান পেজে, রেডিও ফুলতির ফেসবুক ফ্যান পেজে আপ করে দেওয়ার। আতরটা সম্পর্কে বলবেন। আমার কাছে বেসিক্যালি আমাদের ফ্যামিলিগতভাবে অনেক জিনিসপত্র হয়। তো আমি ফার্স্ট আতরের ঘটনাটা বলবো, সেটা হচ্ছে যে আমার নানা নানুকে নিয়ে। আমাদের গ্রামের বাড়ি বেসিক্যালি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায়। তো আমার নানা প্রায় 52 ইয়ার্স আগে আমার নানা নানুর কোনো বাচ্চা হতো না। তো তখন আমাদের ফ্যামিলিগতভাবে ছিল, প্লাস আমাদের একজন লোক ছিলেন যিনি জিনের এরকম আমল টামল কিছু একটা জানতেন। তো আমাদের মামারা খালারা টোটাল এখন 6 জন, বাট প্রথম দেখা যাচ্ছে যে 3 জন মারা যায়। তো তখন তারা বুঝতে পারলো যে না, এটা আসলে একটু অ্যাবনর্মাল। তো এই জন্য তারা কিছু একটা করার ট্রাই করে। বেসিক্যালি এই জন্যই জিনের যে ব্যাপারটা ওটা করা হয়। আমাদের একটা বাংলো ঘর আছে ওই গ্রামের বাড়িতে। তো ওই বাংলোতে রাতের বেলা উনি বলে দিয়েছিল যে মিষ্টি রাখবেন 1 প্লেট, এবং আপনারা আমার নানা নানু 2 জন থাকবেন। তো অনেকক্ষণ সময় পার হওয়ার পর দেখা যাচ্ছে যে কিছুই হচ্ছে না রুমটার মধ্যে। তো তখন নানা বলল যে না থাক, এগুলো সব ভুয়া, এগুলো আসলে কিছুই না সব। কারণ নানা শিক্ষিত লোক ছিলেন। কিন্তু ওই লোকটা বলতেছিল তুমি যিনি জিনটা এনেছিলেন উনি বলতেছিল তুমি একটু ওয়েট করো, দেখো। তো কিছুক্ষণ পর দেখা গেল উনি আমার নানা বিরক্ত হয়ে একটা মিষ্টি খেয়ে ফেলে। তো খেয়ে ফেলে পরে বলে যে আপনি চলে যান না, আপনার কোনো দরকার নেই, আমরা নিজেরা এটা সলভ করবো। এরকম কিছু টাইম পার হওয়ার পর হঠাৎ করে দেখা গেল পুরো ঘরটা এলোমেলো হয়ে যাচ্ছে। এরকম হঠাৎ করে ঝড় বৃষ্টি, ঝড় বাতাস, বাইরে কিছু নাই কিন্তু ঘরের মধ্যে মনে হচ্ছে যেন ঘরের উপরে কিছু একটা পড়তেছে, অনেক ভারী কিছু, অথবা ডালপালা ভেঙে পড়ছে, এরকম কিছু একটা। তো এর মধ্যেই উনি বললো যে তোমরা সবাই জাস্ট একটু বসো, কারণ মনে হয় কিছু একটা হবে, এখন তোমরা ভয় পাও না, বসো। তো তখন ওই একটা ভয়েস, ওটা কিন্তু ওই যিনি ওই লোক ছিল ওনার ভয়েসও না, ওটা একটা মেনলি একটা ভয়েস ছিল। তো এট ফার্স্ট ওনারা বললো, ওই জিন যেটা, ও বললো যে আসসালামু আলাইকুম দিয়ে রুমে প্রবেশ করলো। তখন নানা বললো যে আমার তো বাচ্চা টাচ্চা হয় না, যদি এরকম কিছু করা যায় তাহলে আপনি করে দেন। তো উনি তখন বললো যে ঠিক আছে, তাহলে আমাকে একটু সময় দেন, আমি কিছুক্ষণের মধ্যে আমি আবার আসতেছি। এটা বলার পরে এর কিছুক্ষণ পর দেখা গেল যে একটা ডাল সহ আপেলের একদম ডালটা ছিল এরকম, নানা এখন আমার নানা মারা গেছেন, তো নানু বলতে পারবে, ডালটা ছিল এরকম একদম কষ একটা থাকে, একদম ভেঙে নিয়ে আসা হয়েছে, এরকম তাজা একটা আপেলের ইয়ে ছিল। তো ওটা দিল, ওটা দেওয়ার পরে বললো যে এটা আমার নানুকে বললো যে তুমি এটা খাবা, এবং এই আমি একটা তোমাকে আতর দিব, এটা তুমি সকাল সন্ধ্যা তোমার গায়ে তুমি এটা মাখবা, তাহলে আল্লাহর রহমতে কিছু একটা হবে। তো তারপর আমার নানা তো ভয় পেয়ে গেছে এরকম একটা জিনিস দেখে। তারপর বললো যে আপনি যদি কিছু মনে না করেন আপনার সঙ্গে আমি একটু হাতটা মিলাবো। তো বললো যে হ্যাঁ ঠিক আছে, তুমি এই অন্ধকারের দিকে এইদিকে তুমি হাত বাড়াও। তখন আমার নানা মারা গেছেন। উনি মারা যাওয়ার আগেও বলতো যে আমার জীবনে আমি এতটা নরম কোনো একটা সফট কোনো জিনিস আমি আমার হাতে ধরিনি। তো এরপরে এটা বলার পরে তো ওই রাত্রে ওই ঘটনা শেষ হওয়ার পরে তো দেখা গেল যে নানু এইভাবে আমল করতেন। তো এবং সেটার ফলশ্রুতিতে আমার মা জন্মেছিল, এবং আল্লাহর রহমতে সবই ঠিকই ছিল। ওকে, সো আমরা আতরটা তো দেখেছি, আমি দেখেছি, এবং আমি চেষ্টা করব। প্রায় 52 ইয়ার্স এখন পর্যন্ত এটার ঘ্রাণটা কিন্তু। এবং আপনাদের দেখুন যে খুব অল্প পরিমাণে ব্যবহার করেছেন আপনারা তো পরে আর কোনোদিন ব্যবহার করেননি বোধহয়। এটা আতরটা নিয়ে আম্মা অনেক খেলাধুলা করেছে, ওই ছোটবেলায় যখন খেলাধুলা করে আম্মা করেছে, আমার খালারা করেছে। ওই আতরটা বেসিক্যালি নানুর কাছে ছিল, নানুর থেকে আম্মার কাছে চলে আসে, এখন সেটা আমার কাছে, আপনার কাছে আছে। আচ্ছা, এছাড়াও তো আরো অনেক ঘটনা ঘটে আপনাদের সাথে, আপনাদের বাসায় বা আপনাদের ফ্যামিলিতে অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে কিছু এরকম আছে যে বলতে চান? ফ্যামিলিতে যেটা ফার্স্ট আমি বলতে চাইবো সেটা হচ্ছে একটা পরোটা নিয়ে একটা ঘটনা। এক্স্যাক্টলি।
সেটা হচ্ছে যে আমাদের দোতলায় একটা ভাড়াটিয়া ছিল। তার আগে আমি একটু বলি যে অনেকেই আমাদের সাথে এখন শুনছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ যে এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আপনারা যদি আমাকে SMS পাঠাতে চান তাহলে SMS পাঠান আপনার এয়ারটেল নাম্বার থেকে অথবা অন্য যে কোনো নাম্বার থেকে, লিখুন শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে প্লিজ। তো সেটা হচ্ছে যে ওই মহিলা বলেছিল, আম্মাকে বলেছিল যে আপনি যদি কোনো কিছু আমল করতে চান, যদি কিছু চান, তাহলে আপনি আমি আপনাকে একটা পরোটা দিব। ওই পরোটাটা আপনি রাত্রেবেলা একটা রুমে, বদ্ধ রুমের মধ্যে রাখবেন এবং ওটার উপরে কিছু চা পাতা দিয়ে রাখবেন। তো এর পরের দিন দেখা যাবে যে সকালবেলা ঠিক সেম আরেকটা পরোটা ওটার উপরে মানে বসে থাকবে, যেরকম সেম টু সেম একটা পরোটা হয়ে থাকতো। এটার নিয়ম ছিল এরকম যে যদি আপনার মনের ইচ্ছাটা পূরণ হয় তো সঙ্গে সঙ্গে আপনার 2টা পরোটাই খেয়ে ফেলতে হবে, আপনি কোনোটা রাখতে পারবেন না। আচ্ছা, তো এই জন্য আম্মা এটা নিয়েছিল এবং এটাতে তার ফলশ্রুতিতে সে ফল পেয়েছিল। এবং মানে সেই পরোটা তো নিশ্চয়ই এখন আর নাই আপনাদের বাসায়, সেটা শেষ হয়ে গেছে, কিন্তু নিয়মটা ছিল এরকম ভাবে খেতে হবে। নিয়মটা ছিল এরকম, এছাড়াও সেম একটা পরোটা। এটা আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার, আসলেও খুবই অবিশ্বাস্য। আচ্ছা, এছাড়া আর কি আছে আপনার কাছে? এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে আমি বলতেছি, সেটা হচ্ছে আমার বাসাটা হচ্ছে রায়ের বাজার। তো ওখানে একটু হিন্দু কেন্দ্রিক এলাকা আমাদেরটা। তো আমাদের যেটা, আমরা যখন ফার্স্ট এই এলাকায় বাড়ি করতে আসি তো তখন দেখা আমাদের বাড়িটা ছিল ফার্স্ট হাফ বিল্ডিং। তো ওটা ভেঙে আমরা ডেভেলপ করি। এটা আজ থেকে আরো 15-16 বছর আগের ঘটনা। তো তখন দেখা যেত যখন মিস্ত্রিটা কাজ করতো ওনারা বলতো, তার আগে আমি একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে যে আমাদের বাড়ির পাশেই একটা হিন্দু বাড়ি ছিল এবং ওই হিন্দু বাড়িতে ওই একটা রুমে মানে একটা মেয়ে, খুব অল্প বয়সী একটা মেয়ে সুইসাইড করেছিল, সেটা ফাঁসি নিয়ে। এবং সেটা আমি দেখেছিলাম। মানে তখন আমরা জাস্ট ওই এলাকায় এসেছি এরকম টাইপ, মানে আপনাদের চোখের সামনে ঘটনাটা ঘটেছিল। তখন আমি বেশ ছোট, বাট আমি ওই জিনিসটা দেখেছিলাম। মানে হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা দেখতে গিয়েছিলেন এবং দেখেছেন? আমি লাস্টটা দেখেছিলাম। ওই মেয়েটা পারিবারিক কোন একটা ব্যাপার নিয়ে, তো ওই মেয়েটা মারা যাওয়ার আগে নাকি ওই আগের রাত্রে ওই ওনার মাকে বলেছিল যে আমি তো তোমাদের কাছে থাকবো না, তো আমার সাথে সাথে কিন্তু তোমরাও যাবা, এরকম টাইপের কিছু একটা সে বলে গিয়েছিল। তো তারপর দেখা গেছে ওই মেয়েটা মারা যাওয়ার পরে মানে সাইক্লিক অর্ডারে মাও মারা যায়, মা মারা যাওয়ার সাথে সাথে ওনার দাদিও মারা যায়। আচ্ছা, এটা আসলে একটা হয়তো বা অনেকে হতে পারে এটা নর্মাল, বাট যেহেতু ওই মেয়েটা বলেছিল আগের দিন, যেহেতু বলেছিল, হ্যাঁ, তো ওই মানে ও মারা যাবার পরে একদম সঙ্গে সঙ্গে ফ্যামিলির মেম্বারও কোনো কারণ ছাড়া নিশ্চয়ই ছিল, মানে ডেট টু ডেট এরকম কিছু একটা ছিল। যেমন ধরেন ডেটটা ছিল 10 ডেট ছিল, এরপরের মাসে ওই 10 তারিখেই আবার একজন মারা গেছেন, তারপরের মাসে আবার 10 তারিখে এরকম ছিল মারা গেছেন। তো এরপর ওই আনফরচুনেটলি ঠিক ওই রুমটার পাশেই আমার রুম বলতে হচ্ছে। তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে যে যখন আমাদের বিল্ডিংটা করতে আসে, তো বিল্ডিংটা যখন ডেভেলপ করে তখন মিস্ত্রিরা তখন ওরা দেখতো যে একটা ছাদ যখন ঢালাই হয়ে যায় তখন তারা দেখতো ছাদের মধ্যে রাত্রে 2-3টার সময় অনেক বড় বড় বানর বসে থাকতো। সবচেয়ে মানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ওখানে বউ টাইপের মানে শাড়ি পরা একটা মেয়েকে দেখা যেত। এবং এখন পর্যন্ত আমাদের 4তলায় যারা ভাড়াটিয়া থাকে ওরা এখনো বলে যে আমরা ছাদের মধ্যে নুপুরের সাউন্ড পাই। আর লাস্ট আমি যেটা বলতে চাই, আমাদের এক ভাড়াটিয়া ছিল, উনি ছাদের মধ্যে ঘুমাতেন, মানে রাতের বেলা ছাদের মধ্যে, একটু বয়স্ক ছিল, তো উনি আবার এগুলা হ্যান্ডেল করতে পারতেন। উনি যখন রাত্রেবেলা সাথে ঘুমাতে গেছেন তখন দেখেন যে একটা বউ টাইপের মাথায় ঘুমটা দিয়ে লাল শাড়ি পরা তো বসে আছে টাঙ্কি যেখানে ওই জাস্ট পাশেই। তো উনি উঠে গেলেন, উঠে গিয়ে ভাবতেছে যে হয়তো বাসার কেউ রাগটাগ করে হয়তো ছাদে চলে আসছে। তো গিয়ে বলতেছে মা কি হয়েছে তোমার, এরকম টাইপের। তো উনি যখনই ধরতে গেছে তখনই দেখা গেছে ওটা মানে ওই বউটা কিংবা যাই ছিল ওটা লাফ দিয়ে গাছে চলে গেছে, একদম পাশে আমাদের বাউন্ডারি ওয়াইজ। তো এরকম জিনিসপত্র আমাদের মানে আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমি ওইখানে আমি মানে ছোট যখন বিল্ডিংটা করা হচ্ছিল তখন আমি এই ছাদের মধ্যে দিয়ে ঘুরতাম। ঘোরার সময় আমি হঠাৎ করে একদিন ছাদ থেকে পড়ে যাই। আচ্ছা, আমি ঠিক ওই হিন্দু বাড়িতেই পড়ে যাই। মানে আমি এখন পর্যন্ত এটার কোনো কারণ খুঁজে পাই না যে আমি কেন পড়লাম, কারণ এতটা তো আসলে ইনব্যালেন্স আমি ছিলাম না, যথেষ্ট বড়। এবং আমি সব মানে আমার খেয়াল আছে যে আমি হাঁটতেছিলাম, এরপরে আমি নিজেকে আবিষ্কার করি যে আমাকে উঠিয়ে নিয়ে যেতেছে এবং আমি অনেক ব্যথাও পেয়েছিলাম ওই আসার পরে। তো আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে ওই রুমটার সঙ্গে মানে যে রুমে সুইসাইড করে ওই মেয়েটার সঙ্গে আমার রুমে আমার ফ্যামিলির যারাই থাকে কিংবা যারাই ওখানে থেকেছিল ওরা অনেক বেশ উইয়ার্ড জিনিসপত্র মানে এক্সপিরিয়েন্স করেছে। আমি এক টাইমে আমি জাস্ট আই ওয়াজ
ক্রেজি, মানে এটা কি হইতেছে, আমি খুবই ডিস্টার্ব ছিলাম এই ব্যাপারটা নিয়ে। বাট একটা টাইম পরে এই ব্যাপারটা টোটালি আমার কাছ থেকে আমি মনে করি যে এটা সরে গিয়েছে। তো ওই রুমের মধ্যে অনেক এক্সপিরিয়েন্স ছিল। আরেকটা যেটা আমি না বললেই নয়, সেটা হচ্ছে যে ওই বিল্ডিংটাতে আমরা একসঙ্গে 7 জন ছিলাম আমরা ছাদের মধ্যে। আমি, আমার বড় ভাই এখন অস্ট্রেলিয়ার সিটিজেন। তো 7 জন ছিলাম। থাকার পরে আমরা দেখলাম যে তখন কারেন্ট থাকতো না, ইলেকট্রিসিটি থাকতো না। তো আমরা 7 জন মিলে আমাদের বাসারই ছেলেখেলে যারা ছিল, আমি ছিলাম, আমার বড় ভাই ছিল, এরকম আরো অনেকে ছিল, ছাদের মধ্যে বসে গল্প গুজব করতেছিলাম। 7টা কি 7:30টার দিকে বিশাল একটা গোল টাইপের একটা আগুন দেখলাম, মানে আমাদের বাসার এক কোণা থেকে, আগুনের গোলা বিশাল, মোটামুটি বড়, প্রায় আমার সমান কিংবা এরকম টাইপের কিছু একটা হবে। তো ওই আগুনটা দেখলাম যে উঠলো, উঠার পরে আমাদের ঠিক মাথার উপর দিয়ে 15 কি 20 ফিট হবে, এর উপর দিয়ে ঘুরতেছে। 2-3 মিনিট ঘোরার পরে, এটা আপনি একদম নিজের চোখে দেখেছেন? এটা আমি নিজের চোখে, এবং আমার বড় ভাইয়া ঠিক সেম আরেকটা জিনিস এক্সপিরিয়েন্স করেছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। আচ্ছা, সেম এরকম আগুনের একটা ঘটনা। তো ওই আগুনটা দেখলাম যে আমাদের উপর দিয়ে ঘুরতেছে 2-3 মিনিট, আমরা মানে একদম স্ট্যাচু, এটা কি হইতেছে, এত বড় আগুন এইভাবে আকাশে আসলো, ছিল ইম্পসিবল। ওকে, সো এই ছিল ঘটনা। এবং আমি কিছু এসএমএস, তার নামটা জানবো আগে। আপনার নাম? Hello everybody, Rahat from Urban Street, I mean Harmonitola. এটা পুরান ঢাকায়, খুবই হ্যাপেনিং প্লেস। ওকে, সো আপনার যে ঘটনাটা, সেই ঘটনাটা আমরা শুনবো। প্রথমে যে ঘটনাটা, যেটা গ্রামের বাড়ি নিয়ে, আপনার সম্ভবত একটা কাজিন আঙ্কেলের ঘটনা। ওকে, সো আঙ্কেলের ঘটনাটা শুনি, খুবই অদ্ভুত টাইপের ঘটনা, এবং এরকম ধরনের ঘটনা একদম শুনিনি এর আগে। এটা অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্স না, তো আই হ্যাভ হিয়ার্ড ইট ফ্রম মাই আঙ্কেল। তো আঙ্কেল গ্রামে থাকতো, তাদের গ্রামে। তো গ্রামে তার একটা বড় বোন ছিল। তো আঙ্কেল যখন 13, তখন তার একটা ছোট ভাই হয়। তো ভাইটা অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর ছিল, ফর্সা। তো গ্রামের মানুষ সাধারণত গায়ে ফর্সা থাকলে সুন্দর বলে, কিন্তু অ্যাকর্ডিং টু আঙ্কেল সে মানে পারফেক্ট ছিল। তো সবাই খুব হ্যাপি। তো কিন্তু একটা বিষয় কি, মানে বেবিটা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মানে কান্না শুরু করে। তো উইদাউট রিজন ডক্টরসরা মানে অনেক চেক আপ করার পর, ট্রিটমেন্ট দেওয়ার পর মানে কিছুই হয় না, উইদাউট রিজন, কোনো রিজন ছাড়া কান্না শুরু করে। তো একটা পর্যায়ে হুজুরের উপর ডিপেন্ড করতে হয় তাদের, ডক্টরসে কিছু করতে পারে না। তো তাদের গ্রামের পাশে একটা হুজুরকে দেখানো হয়। তো হুজুরটা বলে যে ওর মানে ফেসটা এমন হয়েছে যে ওর ভূমিষ্ঠ হওয়ার পর থেকে জাস্ট একটা দুষ্ট একটা সোল ওর মানে ওর একটা নজরে পড়ছে, যেটা বলে। আচ্ছা, সো সেটা বললো যে এটা তার সলিউশনটা কি। তো হুজুরটা প্রাইমারি ভাবে মানে তাদেরকে একটা তাবিজ দিল। সো বললো যে এটা তেমন কাজ করবে না, কজ ওটা অনেক পাওয়ারফুল, যেটা সোলটা। তো পাওয়ারফুল সোল। তো বললো যে তাহলে এটা পার্মানেন্ট সলিউশনটা কি, ফিউচার যাতে কোনো প্রবলেম না হয়। তো বললো যে এটা আসলে খুবই একটা ট্রাজিক একটা ঘটনা। তো বললো যে এটা যদি বললো যে হুজুর বললো যে এটা ইউ হ্যাভ টু বারি দ্য বেবি, কবর দিতে হবে, সেই মানে যে নিউবর্ন বেবি, হ্যাঁ, তাকে কবর দিতে হবে। তো 2 দিনের জন্য কবর দিতে হবে, 1 দিন 1 রাত, 1 দিন 1 রাতের জন্য কবর দিতে হবে, 1 দিন 1 রাত পরে উঠাতে হবে। তো 2 দিনের একটা বাচ্চা, তো এটাকে কবর দেয়া মানে কেউ মানে চাইবে না। This track was downloaded from fusionbd.com. মানে বিলিভ করবেন না। হুজুরকে বললো যে আপনি ফেক, আপনি চলে যান। তো তারা তাদের মতো আর কি কান্না থামানোর চেষ্টা করলো, মানে নানা রকম খাবার দিয়ে, হ্যান দিয়ে, ত্যান দিয়ে। তো কোনো কিছু কাজ হচ্ছিল না। তো দেখলো যে তারা বেবিটা সিক হয়ে যাচ্ছে, 3 দিন না খেতে পেরে মানে সিক হয়ে যাচ্ছে। তো তখন তারা এট লাস্ট হুজুরকে আবার ডাকলো। তো বললো ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন আপনার উপর আমি ট্রাস্ট করলাম সবাইকে। সো তাকে বাড়ি করা হলো। সবাই কান্নাকাটি করতেছে, এটা নর্মাল একটা ব্যাপার। তো 1 দিন 1 রাত পরে যে বেবিটাকে উঠানো হলো। আবার নর্মালি
বেবিটার কিছুই হয় নাই, তো তার কান্নাটা থেমে গিয়েছিল। মানে এটা কিন্তু সমস্ত মানে যে আমরা যে সায়েন্সের কথা বলি বা যা কিছু বলি, মেডিকেল সায়েন্স বা যাই কিছু বলি না কেন, সবকিছুর এগেনস্টে কিন্তু মানে একটা বাচ্চাকে যদি এরকম ভাবে কবর দিয়ে রাখা যায় তাহলে সে বাঁচে না, এটা অসম্ভব একটা ব্যাপার। বাট আপনাদের ফ্যামিলি সবাই জিনিসটা ফেস করেছিলেন এবং জানে আপনাদের ফ্যামিলি সবাই। আমার ফ্যামিলি মানে আমার আঙ্কেল, আপনার আঙ্কেলের ফ্যামিলি, রাইট। তো এই ঘটনাটা কোথায় ঘটেছিল? এটা হলো নবাবগঞ্জে। নবাবগঞ্জে, ঢাকা নবাবগঞ্জ। ওকে। তো ঠিক আছে, সবাই হ্যাপি শিশুর কাছে, যেহেতু আবার মানে ওর মানে লাইফটা আবার ব্যাক। তো ঠিক আছে, ওকে মানে খাবার দেওয়া হলো, সে ফিডার খাচ্ছে, সবকিছুই খাচ্ছে। তারপর মানে আমার আঙ্কেলের বাবা যিনি ছিলেন, তো উনি অনওয়াইজ ছিলেন। তো উনি বলতেছিলেন যে আচ্ছা আপনি তো এখন সলিউশনটা করলেন, তো সোলটা কি চলে গেছে নাকি আবার ফিউচারে কোনো প্রবলেম করতে পারে? তো হুজুরটা একটা কথা বলছিল যে আপনি আমাকে ট্রাস্ট করেন, আমি যতদিন পর্যন্ত আসি মানে আমাকে ট্রাস্ট করেন, কিছু হবে না, এই একটা কথা বলছিল। তো ঠিক আছে, এভরিথিং ফাইন ছিল। যখন বেবিটা 7 ইয়ার্স, তখন তারা সবাই ঢাকায় শিফটেড হয়। তো ঢাকায় শিফটেড হওয়ার পর ওই বছরই কুরবানি ঈদের সময় আবার গ্রামের বাড়িতে ব্যাংক যায় কুরবানি করার জন্য। তো কুরবানি ঈদের সময় সবাই এনজয় করতেছে। তো কুরবানি ঈদের আগের দিন আঙ্কেল আর তার ছোট ভাই, যে বেবিটার কথা বলতেছি, ওই বেবিটা এক রুমে ঘুমায়। তো 7 বছরের একটা বাচ্চা, ওর ড্রিম দেখতেছিল যে ওকে একটা মানে ছোট মেয়ে ডাকতেছিল, লাইক মেয়েটা চেহারাটা 90+ এরকম একটা ওমেনের মতো, ভেরি এজড, মানে 90+। আচ্ছা, কিন্তু তার বডিটা লাইক হি সিমস লাইক আ বেবি গার্ল, লাইক হি ওয়াজ 7 ইয়ার্স। আচ্ছা। তো এটা দেখলো, তো সকালে উঠে ওর ব্রাদারের সাথে শেয়ার করলো যে দেখেন আমি এসব দেখছি। তো একটা বেবি 7 বছরের বাচ্চা কিছু বোঝে না, তো যেটা দেখছে সেটা ওকে বলে দিল। তো এখানেও একটা অ্যাবনর্মালি ওই ড্রিমটা, দুজনের ড্রিম, মানে আমার আঙ্কেলও সেম ড্রিম দেখে, সেম নাইটে একই সাথে। তো আঙ্কেল খুবই মানে আশ্চর্য হয় যে কি হলো এটা, এক হয় কিভাবে দুজনের ড্রিম। তো ঠিক আছে, আঙ্কেল কারোর সাথে শেয়ার করে না ব্যাপারটা। তো ঈদ কাটলো, ঈদের পর দিন তো তারা একটা রিলেটিভসের বাসা থেকে রাত্রেবেলা ফিরতেছিল। ফেরার পথে একটা পুকুরের সামনে তার ছোট ভাইটা মানে পা পিছলে পড়ে যায় কাদার ভিতরে। তো ওয়াশ করার জন্য পুকুরে নিয়ে যায়। তো ভাইটা পা ওয়াশ করে মানে আঙ্কেলটা হাত মুখ ধুচ্ছিল। তো ধোয়ার পর ওই ব্যাগে তাকিয়ে দেখে যে তার ভাইটা মানে দৌড়াচ্ছে উইদাউট রিজন। মানে উনি ভাবছে মনে কোনো ভয় টয় পাইছে, মানে দৌড়াচ্ছে কেন। তো উনি ওনার নাম ধরে ডাকতেছে যে এই কোথায় যাও তুমি, দিকে আসো দিকে আসো। তো শুনতেছে না, উনি ওনার মতো দৌড়াচ্ছে ছোট ভাইটা। তো ঠিক আছে, এক পর্যায়ে আঙ্কেলও তার পিছু পিছু দৌড়ালো। তো এক পর্যায়ে তো ওকে ধরলো। ধরার পর যে ব্যাপারটা ঘটলো যে আঙ্কেল খুবই সারপ্রাইজড, যেরকম একটা ব্যাপার এক্সপেক্ট করা যায় না আসলে। কি হলো, যখন ওই ফেসটা দেখলো, উনি ঘুরে তাকালো আঙ্কেলের দিকে, মানে ছোট ভাইটা, তখন দেখলো আঙ্কেল এটা ছোট ভাইটা না। He found the same face. হ্যাঁ, ওই যে ড্রিম স্বপ্নে যে ফেসটা দেখেছিল, ওই ফেসটা মানে ওই মহিলাটা, মানে মহিলা বলবো না ছোট বাচ্চা বলবো বুঝতে পারতেছি না, কারণ তার ফেসটা মহিলার মতো, অনেক বাট খাটো অনেক, মানে দেহটা মানে বডিটা ছোট। সো এটা দেখার পর সেকেন্ডের মধ্যে, উইদিন সেকেন্ড মানে কোথা থেকে পানি আসলো আঙ্কেল মানে কিছুই মানে বুঝে ওঠার আগে মানে কোথা থেকে পানি আসলো, এসে চারপাশ মানে ডুবিয়ে নিয়ে গেলো, মনে হয় সাগরের মধ্যে পড়ছে আঙ্কেল, এরকম মনে হচ্ছিল তার কাছে। তো উনি কিছু চিন্তা করতে পারে না এই সময়, মানে এত তাড়াতাড়ি ঘটনা ঘটলো। তো সবকিছুই মানে পানি হয়ে গেল চারপাশ। তো উনি খুব ঘাবড়ে গেল যে উনি শ্বাস নিতে পারতেছে না, উনি উপরে ওঠার চেষ্টা করতেছে, লাইক সে পানির একদম নিচে চলে গেছে, মানে একটা সমুদ্রের নিচ তলায় এরকম, হ্যাঁ মানে অনেক উপরে ওনার পৃথিবী লাইক। তো ঠিক আছে, তো আঙ্কেল শ্বাস নিতে চেষ্টা করলো, কিন্তু এক সময় মানে আঙ্কেল ঘুম লাগতেছিল, যা বললো আর কি অ্যাকর্ডিং টু আঙ্কেল। তো ঘুম লাগতেছিল, পরে সে সেন্সলেস হয়ে যায় নাকি বলতেছে। তো আঙ্কেল
5 দিন পরে হসপিটালে তার জ্ঞান ফিরে। তো এটাকে কোমায় যাওয়া বলে, 5 দিন এরকম থাকলে নাকি কোমায় যাওয়া। তো 5 দিন পরে তিনি শুনতে পান যে তাকে নাকি ওখানে মানে কুকুরটায় ঝাপটাতে দেখা যায়, মানে উনি ঝাপটাতে ছিল, মানে শেষ মুহূর্তে যারা দেখেছে তারা দেখেছে যে পুকুরের মধ্যে, যে জন্য তার কাছে পানি পানি মনে হচ্ছে, উনি ঝাপটাতে ছিল। তো বাট হি কুড সুইম। ঠিক আছে, তো ওখান থেকে পাশ দিয়ে লোক যাচ্ছিল, লোকগুলা দেখে মানে তাকে বাঁচায়। হ্যাঁ, বাট বাচ্চাটার কি হয়েছিল? হ্যাঁ, তো বাঁচায় পরে বাসায় নিয়ে যায় ওকে সেন্সলেস অবস্থায়। তো লোকগুলো তো আর জানে না যে ওর সাথে একটা ভাই ছিল। তো ফ্যামিলি বললো যে ওর সাথে তো ওর ছোট ভাই ছিল, কোথায় গেল? তো বেবিটা মিসিং হওয়ার কারণে ওকে খোঁজাখুঁজির পর পাওয়া যায় হলো মানে ওকে যেখানে ফার্স্ট বাড়ি করা হয়েছিল, মানে কবর দেওয়া হয়েছিল, সেই জায়গাটার উপরে ওকে পাওয়া যায়। মানে ওর বডিতে কোনো ইনজুর্ড নাই, কোনো মানে কিছুই নাই, ইনজুরি কিছু নাই, কিন্তু সে ডেড। ওকে, তো ডক্টর বললো সে ডেড। তো ঠিক আছে, এটা খুব একটা ট্রাজিক একটা ঘটনা। তো তারপর তার বড় বোন আসে মিমো। তো মিমো ওর বড় বোন, তো উনি বললো যে ড্রিমটা শেয়ার করার পরে আঙ্কেলের, তো বললো যে আমারও তো একই ড্রিম দেখছি, মানে তার বোনও সেই একই ড্রিম, ওরা 3 জন একই ড্রিম দেখছে, বাট তার বোনটাও শেয়ার করে নাই, ওই আঙ্কেলটাও শেয়ার করে না। অলরাইট, এই ছিল ঘটনা। এবং এই ঘটনাটা আমি আসলে কিভাবে বলবো আমি জানি না। মানে একটু আগে আমি যখন এই যে প্রথম ইমেলটা পড়ছিলাম, মানে অনেক কিছু ঘটে যেগুলোর আসলে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। মানুষ এগুলো কি নিজে মানে কল্পনা থেকে এসছেন একটু বলেন? আমি সাদমান, আমি উত্তরা থেকে আসছি। উত্তরা থেকে এসছেন, ওকে। সো সাদমান, আপনার বাসাতেও খুব অদ্ভুত টাইপের ঘটনা আপনি ফেস করছেন ইদানিং এবং বেশ আগে থেকে? গত 2 বছর ধরে, যেমন আমার বাবা মারা গেছে 2 বছর আগে। দেন আমি, আমার মা আর ছোট ভাই বাসায় একা থাকি, আর 2টা কাজের লোক ছিল। ওকে, হঠাৎ একদিন আম্মু বারান্দায় দাঁড়ায় ছিল, দেখলাম আমাদের বাসার সামনে একটা মেয়ে সুইসাইড করছে, একদম সামনের উপরে আম্মুর সামনে। আমরা দেখলাম মেয়েটা মারা যাওয়ার পর থেকে আমাদের বাসায় অনেকদিন পর থেকে, কিছুদিন পর থেকে বিভিন্ন রকম কাহিনী শুরু হলো। যেমন আমরা ঘুমাই থাকি রুমে, দেখি লিভিং রুমটা অনেক লম্বা, আমাদের বাসাটা যেহেতু 2600 স্কোয়ার ফিটের, সো লিভিং রুমটা অনেক লম্বা। লিভিং রুমে কেউ হেঁটে যাচ্ছে, হাঁটতেছে, আমরা শব্দ পাচ্ছি পায়ে। বাট যখন দরজা খুলে আমরা বাইরে বের হচ্ছি, দেখতেছি ওখানে কেউ নাই, ইভেন সবাই ঘুমাচ্ছে। দেন মাঝে মাঝে এমন হয়, আমার আম্মু যখন রুমে একা ঘুমায় থাকে, কেউ এসে দরজা খুব জোরে নক করতেছে। আম্মু যখন উঠে দরজা খুলতেছে, দেখে কেউ নাই। এটা ইদানিং অনেক বেশি হয়। তারপরে মাঝে মাঝে আমাদের বাসায় এমন কাহিনী হয়, যেমন আমি একদিন ঘুমাইছিলাম আমার ছোট ভাইয়ের সাথে, 2 জন এক রুমে ঘুম। আমি ঘুম থেকে হঠাৎ তাকায় দেখি আমার ভাই আমার পাশে বসা, সেম গেঞ্জি সেম প্যান্ট পরা, বসে আছে, এন্ড সেম ফিগার টিগার সব। আমি ওকে অনেকক্ষণ ধরে ডাকলাম, কি আমি ভাইয়ের নাম আদনান, সো তাকে ডাকলাম, আদনান ঘুমাচ্ছ না কেন, বসে আছো কেন, কেন কি করতেছো? তখন কোনো অ্যান্সার দেয় না। আমি হঠাৎ পাশে তাকায় দেখি আমার ছোট ভাই তো আমার পাশেই শুয়ে আছে, কিন্তু ওখানে তো আমার ছোট ভাই বসার কথা না। এটা দেখে আমি সাথে সাথে আমার মাথা বালিশ চাপা দিয়ে অনেক ঘুমায় পড়ি, আর তাকাই না। এরকম কাহিনী আমার আম্মুর সাথেও হয়েছে। যেমন আম্মু একদিন আম্মুর রুমে শুয়েছিল, তো হঠাৎ আম্মুর রুমের বেডের একটু সামনে বাথরুম, আম্মু ঘুমায় মানে শুয়ে শুয়ে টের পাচ্ছে, যেমন আমাদের পাশে যদি কেউ বসে হাঁটে টের পাওয়া যায়। তো আম্মু টের পাচ্ছে একটা কেউ আসতেছে বাথরুমের পাশ থেকে, এসে আম্মুর পাশে বসলো খাটে, এন্ড দেন শুয়ে পড়লো। আম্মু এটা টের পাচ্ছে কি কেউ শুয়ে পড়ছে এরকম। তারপরে আম্মুকে মাঝে মাঝে আম্মু বলে, আমাদের কমপ্লেন করে কে একটা কেউ এসে চেপে ধরে, মেরে ফেলার চেষ্টা করে, গলা টলা চেপে ধরে। আম্মু অনেক শক্তি খাটায়, কিন্তু উঠতে পারে না, চেহারা দেখতে পারে না, কিন্তু একটা পশমালা মানে গায়ে অনেক পশম, কালো পশম ভরা একটা কেউ আম্মুর গায়ের উপরে উঠে আম্মুকে চেপে ধরে। অনেক শক্তি খাটাও ছাড়তে পারে না, যদি পাশে কেউ থাকে টাচ লাগে তখন ছাড়ে, অথবা দোয়াটাও পড়লে কিছুক্ষণ পরে ছেড়ে দেয়। এবং আপনি যে বলছিলেন মাঝখানে আমাকে যে পায়ে ধরে টেনে নেওয়ার ঘটনাটা, এবং পায়ের, এটা হচ্ছে আপনার ঈদের কয়দিন আগে কাহিনী। আমি তো ডিএইচএস এ থাকি, আমার কাজের কারণে আমার বাসা আছে। তো আম্মু আর আমার ছোট ভাই বাসায় একা থাকে। তো আম্মু আর ছোট ভাই ওর রুমে ঘুমায় আছে। আম্মু দেখতেছে বাথরুমের কাছে কেউ দাঁড়ায় আছে। হঠাৎ আম্মুর কাছে আসছে, এসে আম্মুর পা ধরে টান দিল, দিয়ে নিয়ে যাচ্ছে।
এই সময় আমার আম্মু চিল্লায় ওঠে কি আমার ছোট ভাইকে ডেকে কি আদনান আমাকে ধরো ধরো আমাকে নিয়ে যাচ্ছে। দেন আমার ছোট ভাই উঠে আমার আম্মুকে ধরে পা বাঁধে, যখন পা বাঁধে শোয়ার চেষ্টা করে তখন আবার টান দেয়। তখন আমার ছোট ভাইয়ের সাথে ও অনেকক্ষণ ধরে আম্মুকে টানে আর ওই সাইড থেকে একটা ফোর্স আম্মুকে টানতে থাকে। কিছুক্ষণ পরে একাকে ছেড়ে দেয়। দেন আবার আম্মু আর আমার ছোট ভাই শুয়ে পড়ে, কিন্তু অনেকক্ষণ আমার ছোট ভাই ওর সাথে টানাটানি করছে আম্মুর পা। মানে এখানে সবচেয়ে উদ্ভট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সাধারণত আপনার আম্মু যদি মনে হতো যে কেউ তাকে পা ধরে টানছে সেটা একটা ব্যাপার হতো, কিন্তু আপনার ছোট ভাইও আপনি বলছেন যে সেটা দেখেছে এবং তার সামনে এই ঘটনাটা ঘটেছে। ওকে। ইভেন আম্মু বেডরুমে শুয়ে থাকলে একদিন বলতেছে কি কেউ আম্মুর পাশে এসে চিল্লাচ্ছে জোরে জোরে, আমি কিন্তু চলে যাচ্ছি, আমি কিন্তু চলে যাচ্ছি। আচ্ছা। কিন্তু আম্মু তাকায় দেখে কেউ নাই। আম্মু বলছে কে চলে যাচ্ছে, কেউ তো চলে যাওয়ার নাই। পাশে বসে চিল্লাচ্ছে অনেক জোরে জোরে চলে যাচ্ছে। আচ্ছা, আপনাদের বাসায় তো আরো অনেক ফ্ল্যাটে অনেকে আছেন, তাদের সাথেও কি এরকম ইনসিডেন্ট ঘটে? মানে ওই জায়গাটাতেই কি এরকম ঘটনা ঘটে নাকি শুধু আপনাদের বাসায় হয়? অনেক কাহিনী মনে করেন দারোয়ানরা কমপ্লেন করে। দেন পাশের ফ্ল্যাটে যেমন আমার ওয়াইফের বাসা ছিল পাশের ফ্ল্যাটে, উনি এখানে আছেন। আমি একটু আপনার নামটা বলবেন, একটু আপনার কথা শুনতে চাই। আমি জেরিন। আর আমি একদিন রাত্রে ঘুমিয়েছিলাম আমার রুমে, তখন হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। এন্ড সেই টাইমে আমি দেখতে পারি একটা সাদা কাপড় পরা একটা লোক একদম আমার সামনে দাঁড়ানো। এন্ড সেই সময় আমার বোবা জিন ধরছিল আমাকে সেই টাইমে, এন্ড আমি মুভ করতে পারতেছিলাম না। আমি অনেক জোরে চিল্লাচ্ছিলাম, বাট স্টিল আমি মুভ করতে পারতেছিলাম না। দেন আমি চোখ বন্ধ করে দোয়া কালাম পড়া স্টার্ট করি, এন্ড হঠাৎ করে যখন চোখ খুলি দেন দেখি ওই লোকটা আর নাই। আচ্ছা জেরিন, আপনি এখন তো নতুন একটা বাসায় উঠেছেন, সেই বাসায় কি এই ধরনের কোনো প্রবলেম হয়? না, সেই বাসায় না, আমি আমার আম্মুর বাসায় যখন ছিলাম। মানে ওই একই জায়গায় পাশাপাশি ফ্ল্যাটে? না না না, আর ডিওইচএসে। আচ্ছা, ওকে। আমার আম্মুর বাসায় যখন ছিলাম সেই টাইমে আমার রুমে আমার সাথে অনেক ইনসিডেন্টস ঘটতো। যেমন আমার রুমে একদম ফুল স্পিডে এসি ছাড়া আমি ঠান্ডা পানি একদম ফ্রিজ থেকে এনে রাখলাম, 5 মিনিটের মধ্যে ঠান্ডা পানি একদম গরম হয়ে গেল। এটা আপনার রুমে হতো? জি। এন্ড আমার রুমে একদম অস্থির অস্থির লাগতো, একদম মনে হতো কিছু মুভ করতেছে অনেক তাড়াতাড়ি। এন্ড আমি একদিন ওয়েবক্যামে আমার একটা ফ্রেন্ডের সাথে চ্যাট করতেছিলাম, এন্ড আমার ফ্রেন্ডও সেম থিং দেখলো। আচ্ছা, ও পাশ থেকে উনিও ঠিক আপনি যা দেখছেন তাই দেখলো? হ্যাঁ, যে আমার রুমের মধ্যে হঠাৎ করে কেউ মুভ করতেছে অনেক ফাস্ট। এন্ড আমার রুম 12টার পর থেকে আস্তে আস্তে গরম হতে থাকতো। এটা কি এখনো হয়? মানে এখনো যদি ওই বাসায় থাকতে যান? আমার হাজবেন্ড একদিন আমার রুমে ছিল, এন্ড ও একদম ঘুমালে আর কিছু টের পায় না। বাট আমি একদিন ওই দিন রুম থেকে উঠে গেছি, এন্ড এসে দেখে ওর সাথে সাথে উঠে পড়ছে। আমি যার সাথে সাথে আর কি ঘুম থেকে উঠে পড়ছে। আমি অনেক শকড হয়ে যায়, ওকে জিজ্ঞেস করি কি হয়েছে, এন্ড ও বললো যে ও কিছু একটা দেখছে আমার রুমে। কি দেখেছিলেন আপনি? যে আমি মেনলি শুয়েছিলাম রুমে, যেমন ও বললো ঘুমাইলে কেউ না থাকলেও আমাকে কেউ টেনেও তুলতে পারে না। বাট হঠাৎ ও চলে যাওয়ার 2 মিনিট পরেই আমার ঘুম ভেঙে গেছে। আমি ওকে দেখি ওর রুমে ও নাই। অনেকক্ষণ মানে রুমটা কেমন লাগতেছে, মানে অস্থির অস্থির লাগছে রুমের মধ্যে, গরম লাগতেছে একদম। মানে জানলার পাশে হঠাৎ আমি ওর বাথরুম থেকে বেরোইতে একটা ড্রেসিং রুম মতন আছে যেখানে আয়না টানা লাগানো, ওটা একটা মানে চাপা ইয়ের মতন, খাট থেকে একটু ডিস্টেন্স। আমি তাকাই দেখতেছি মনে হচ্ছে আমাকে কেউ ওখানে বসে আমার দিকে ফলো করে মানে তাকায় আছে, আপনাকে দেখছে। আমি তাড়াতাড়ি নার্ভাসে মানে বের হয়ে রুম থেকে চলে যাই, ওকে ডেকে নিয়ে আসি। ওই রুম সারা রাত ঘুমাইতে পারি নাই। দেন আপনার সকালবেলা উঠে আমি শুনছি, এটা জানি না, মুরব্বীরা বলে কি যেখানে খারাপ কিছু থাকে ওখানে কিন্তু কালো কাক থাকে, যে বড়। আচ্ছা, ডার্ক কাক। আমি যা দেখি ওর বারান্দায় একটা ডার্ক কাক বসে আছে। আচ্ছা। এরপরে ওর সাথে থাকা অবস্থায় এরকমও হয় কি, আগেও আমাকে কমপ্লেন করতো যখন ফোনে কথা বলতাম কি ওর নাকি ঘুমায় থাকলে কি গা কাটে, খামচি দেয়। আচ্ছা, এটা কি পরে আবার পেতেন আপনি? মানে সকালবেলায় উঠে? আমি এরকম একদিন টেস্ট করার জন্য যে আমি নিজেই করেন কিনা, হ্যাঁ, আমি এরকম একদিন সারা রাত জেগেছিলাম। পরে দেখি কি হঠাৎ করে আমি খেয়াল করে দেখি আমার হাত কাটা, পা কাটা। এবং আপনি একদম মানে সজাগ ছিলেন এবং আপনি জানেন যে আপনি নিজে করেন? হ্যাঁ, আমি নিজে করিনি। ইভেন ও যখন বলতো তখন আমি বিশ্বাস করতাম না, বাট ওর সাথে থাকার পর থেকে এটা ইদানিং আমার সাথেও হয়। যেমন আমি রাত্রে ঘুমাই থাকি, আমার কিন্তু নখ আমি কামড়াই, তো আমার নখ থাকে না কখনোই, তো চুল খাইলেও কোনো দাগ পড়ার কোনো চান্স না, একদমই না। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি সবসময় বেশিরভাগ টাইম আমার গা কাটা, নখের দাগ 2-3টা থাকে। ইভেন গতকালকে ঘুম থেকে উঠছি তখনও, আমি এতদিন খুলনায় ছিলাম, কিছু হয় নাই। আমি খুলনা থেকে আসছি আপনার পরশুদিন, এসে ঘুমেছি, কালকে সকালবেলা উঠে দেখি আমার সেই কাটার দাগ আছে, আবার আসছে ফিরে।
মানে তার মানে আপনাদের দুজনের সাথে। আচ্ছা, আপনার বাসায় তো হয়, আপনি যখন নতুন বাসায় গেলেন আপনার হাজবেন্ডের সাথে থাকতে, আই মিন উত্তরার বাসায়, সেইখানে গিয়ে কোনো প্রবলেম হচ্ছিল? হ্যাঁ, আমি ঈদের আগে কয়েকদিন আগে গেলাম বাসায়, এন্ড আমি হঠাৎ মানে ও সাদমান মানে আমার হাজবেন্ড ঘুমাই পড়ছিল, তখন আমি জেগেছিলাম। হঠাৎ করে সাউন্ড শুনতে পারলাম দরজার মধ্যে বাইরে আর কি, কেউ নাই বাসায়, 2টা সার্ভেন্ট ছাড়া। 2টা সার্ভেন্ট সে সময় ঘুমাইছিল, এন্ড এরকম সাউন্ড হওয়ার কথা না। তারপরে আমি ডেকে তুললাম ওকে তাড়াতাড়ি। পরে ও জাস্ট আমার ভয়টা কমানোর জন্য বলল যে না কিছু না, বাট সকালে উঠে পরে বলল যে না এরকম আমিও শুনছিলাম সাউন্ড। আবার তারপরে এসির মধ্যে কে জানি ধাক্কা দেয়, তারপরে গ্রিল কাটার আওয়াজ পাই। মেনলি এটা হয় উত্তরায়, আমরা শিফট করছি এখন ডিওএইচএস এ, আর আম্মুরাও ছিল উত্তরায়, তারাও এখন ডিওএইচএস এ শিফট করছে। বাট উত্তরায় আমার মানে আম্মু থাকে আর আমরা থাকি মাঝে মাঝে, যে মানে মেনলি কাহিনীগুলো কিন্তু উত্তরের বাসায় হয়। এবং ডিওএইচএস এ অতটা ঝামেলা হয় না, ওদের বাসায় যেটা ওরা আম্মুর বাসা এখন পরে এই 1 বছর রিসেন্টলি থাকে লেকের পাশে, ওইটা একটু ঝামেলা হয়। বাট এখন আমরা নতুন যে বাসায় আছি এখানে কোনো প্রবলেম নাই, এখানে কোনো প্রবলেম নাই। উত্তরের বাসায় যাওয়ার সাথে সাথে এই কাহিনীগুলো শুরু হয়। অলরাইট, ওকে, আমরা বেশ কিছু ঘটনা শুনলাম। আমি এখানে আরো একবার চলে যাব নেক্সট ঘটনায়। আমাদের সাথে আরো একজন আছেন গেস্ট এই মুহূর্তে। আপনার নামটা বলবেন একটু, কোথা থেকে এসেছেন? জি, আমার নাম তাহসিন, আমি ফার্মগেট থেকে এসেছি আর কি। আমি ইউএবিতে পড়ছি, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার। ওকে, সো আপনি এবং আপনার কাজিন, রাইট, দুজন মিলে এসেছেন? ফ্রেন্ড। আচ্ছা, আপনাদের দুজনের একসাথে একটা ঘটনা আছে, আমরা শুনি একটু ছোট করে। অ্যাকচুয়ালি আমি আগে ড্রিমটা দেখি, ও বগুড়ায় ছিল, তো আমি ঢাকায় ছিলাম। তো আমি একদিন ড্রিম দেখি যে আমরা তো অনেক ক্লোজ ফ্রেন্ড, তো আমাদের অনেক কিছু মিলে যায়। তো আমি ড্রিম দেখতেছি একটা রাত্রে যে ও আর আমি স্ট্রিটে হাঁটতেছি, তো কতগুলো কুকুর কোথা থেকে এসে আমাদের চারপাশে আর কি মানে জড়ো হয়ে গেল। তো কুকুরগুলো ঘেউ ঘেউ করতেছিল, এটাই আর কি, এটা ড্রিম ছিল। তো তারপরে ঘটনাটা ঘটেছে ওর সাথে। আচ্ছা, শুনে ফেলি। আমি আমার নানি বাড়ি ছিলাম বগুড়া জলেশ্বরী তলা। তো নানি বাড়ি ওই দিন কেউ ছিল না আর কি, জাস্ট আমি আর আমার নানি ছিলাম। তো রাত্রে মানে ঢাকায় থাকলে তো আসলে রেডিও ফুর্তি শোনা হয় আর কি, ভূত এবং শোনা হয়। তো কিন্তু বগুড়ায় কোনো রেডিও নেই আর কি, এই জন্য রাত্রেবেলা আমার ঘুম আসছিল না আর কি। তো সেই সময় আর কি? হ্যাঁ, সেই সময় ওই দিন রাত্রে। তো এটা 2 বছর আগেকার কাহিনী। সেটাই, এখন আমরা সমস্ত বাংলাদেশে আছি এই জন্য বললাম আর কি। তারপরে তো ওই দিন রাত্রে তো আমার একটা ব্যাড হ্যাবিট আছে যে আমি তখন ছিল আর কি, আমি স্মোকিং করতাম। ইট ইজ সো অনেক ব্যাড হ্যাবিট এটা। তারপর আমি এখন আর করি না আর কি। প্রমিস করেছিল দিয়েছেন কারো কাছে? না, ওই দিন যে আমার সাথে যা হয়েছে আর কি, এরপর থেকে আর করি না। আচ্ছা, ওকে, ফাইন। তো আমি বাইরে বের হয়েছি আর কি, যে রাত 2টা বাজে বের হয়েছি, যে কোনো দোকান পাই নাকি, তো স্মোকিং আর কি, সিগারেটের জন্য। তো হ্যাঁ, বের হয়েছি। তো যেতে যেতে আমি দোকানের দিকে আগাচ্ছি আর কি, যে একটা লাইট দেখা যাচ্ছে দোকানে, তো আমি যাচ্ছি আর কি দোকানের দিকে। তো অনেক একটু পর যাওয়ার পর দেখলাম যে দোকানটা নেই, মানে লাইটও নেই। তো মানে আমি ব্যাক করি, তো ব্যাক করতে যেয়ে দেখি যে আমি যে রাস্তা দিয়ে আগাচ্ছি আর কি, মানে রাস্তাটা আসলে নেই। যেমন আমি ডানে গেলাম, পিছনে ফিরে তাকালাম যে সোজা যাচ্ছে রোডটা, মানে আমি রাস্তা একদম হারাই ফেলছি। যে আমি দেখলাম যে মানে একদম হারাই ফেলছি রাস্তা, মানে কোনো সব চেনা নেই আমার কাছে একদম। তো হঠাৎ করে দেখলাম যে পিছনে কে জানি আমার মানে কিছু একটা শব্দ পাচ্ছি। তো পিছনে তাকালাম, দেখলাম অনেকগুলা কুকুর আর কি, আমার 5-6 হাত দূরে অনেকগুলা কুকুর একসাথে এক লাইনে দাঁড়িয়ে আছে। তো আমি তো খুব ভয় পেয়ে গেলাম। তো মোবাইলটা করলাম, মোবাইল কল দেওয়ার চেষ্টা করছি, কোনো নেটওয়ার্ক নেই। তো তারপরে আমি একদম ভয়, মানে আবার পিছনে আমি ফিরে যাচ্ছি। তো পিছনে আমি হাঁটছি, তারপরে দেখি যে কুকুরগুলা, আবার পিছনে ফিরে দেখি যে কুকুরগুলা ঠিক ওই ডিস্টেন্সে আছে আমার। তো আমি তো এখন একদম ভয়, মানে আমি কি করবো আমি কিছু বুঝছি না, যে আমি যে স্বপ্ন দেখছি নাকি এটা আমি বুঝতে পারছি না। তো এখন যা হবে, আমি কুকুরের দিকে আমি
আগে যাচ্ছি, যা হবে ওইদিকে আপনার বাসায় এবং আপনি ওইদিকে দৌড়াতে শুরু করলেন। হ্যাঁ, দৌড়াতে শুরু করলাম। তারপরে দেখলাম কুকুরগুলো না একদম চলে গেল, মানে দূর থেকে, মানে আমি দাঁড়ায় আছি একসাথে, মানে আস্তে আস্তে একদম সরে যাচ্ছে, মানে দূরে যাচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি তাকায় আছি ওইদিকে, তারপরে কুকুরগুলো একদম নেই। তারপরে আমি তো খুব ভয় পেয়ে গেলাম, মানে আমি এখন কি করব। তারপরে আমি হাঁটাহাঁটি শুরু করছি, এমন সময় হঠাৎ করে একটা রেড লাইট দেখলাম। তারপরে দেখলাম যে অনেকগুলা লাইট জ্বলে উঠলো একসাথে। তারপরে দেখলাম যে এটা তো আমার বাসার কাছে, এই জায়গাটা তো মনে হচ্ছে বাসার কাছে। তারপর পিছনে ফিরে দেখি যে গেট, এবং সেই আপনি তারপরে বাসায় পৌঁছে গেলেন। কিন্তু সেই ঘটনাটা আপনার এখনো মনে পড়ে যে অনেকগুলো কুকুরের সামনে আমার ওই ঘটনার পর তো আমি বলে 18 ঘন্টা ঘুমিয়েছি, মানে বাসায় ফিরে যাওয়ার পর আমি ওখানে চিল্লাচিল্লি করছি। তো এখন আমার এত ভয় লাগে, মানে আমি এখনো আজকে আমি বলছি ফার্স্ট এই কাহিনীটা আমার ফ্রেন্ডকে বলার পর এখন আমি বলছি। তো আমি এখন লাইট জ্বালিয়ে ঘুমাতে পারি না, লাইট না জ্বালিয়ে ঘুমাতে পারেন না। সেটাই, মানে ঘটনাটা শুনতে হয়তো অতটা কেমন লাগবে আমি জানি না, মানে যিনি এটা আমার সাথে ঘটেছে আপনি বুঝতে পেরেছেন আসলে যে এতগুলো মানে অস্বাভাবিক ছিল ঘটনাটা যথেষ্ট। এবং আমরা এখন কোন ঘটনায় যাব, কার কাছে যাব আমরা, কে? আচ্ছা, ওকে, আচ্ছা, আপনি কি শুরু করতে চান? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা ঘটনা শুনি, ছোট্ট একটা ঘটনা দিয়ে আমরা শুরু করি। সো আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন আরেকবার বলবেন। হ্যালো লিসনার্স, ওয়ান্স अगेन ব্যাক সানজির। ঈদের দিন গরুরহাট থেকে ডিরেক্ট এসেছিলাম, ঈদের আগে, ফ্রম এআইইউপি। ইয়েস, ওকে। আজকে আমি আমার পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করবো না, আমি একজনের কাছে শোনা ঘটনা, আমাদের স্যার এআইইউপির স্যার ব্যারিস্টার শাহরিয়ার স্যার, ওনার কাছ থেকে শোনা যে ঘটনাটা, ওইটা আমি শেয়ার করতে যাচ্ছি। যদি রাসেল ভাই পারমিশন দেন আমি স্যারের ব্যাপারে কিছু বলতে চাই, ছোট্ট করে, যেহেতু সময় একেবারে কম। বাট স্যার হচ্ছেন এমন একজন মানুষ যে হি ইজ এ ফ্রেন্ড, মানে বলা যায় টিচাররা যে ফ্রেন্ড হয়, এটা আমরা প্রথম মানে এআইবিতে এসে ফিল করছি যে এরকম একজন মানুষ আছে। ওকে, লেটস গেট ব্যাক টু দ্য স্টোরি। তো যেটা হয়, এটা মিরপুরের একটা ঘটনা, ওনার এক ছাত্র জুয়েল, তার কাছ থেকে শোনা ঘটনাটা। ঘটনাটা এরকম ছিল যে জুয়েলরা তখন, স্যার যেভাবে বললেন যে ওরা তখন 5-6 এর স্টুডেন্ট, ছোট বাচ্চা, যাই হোক। তো এরকম হয় যে ওদের পাশের বাসায় একটা মেয়ে থাকতো, নামটা আমি উল্লেখ করতে যাচ্ছি না। তো মেয়েটা একটা ছেলের সাথে রিলেশনশিপের মধ্যে জড়িত হয়। সো পরবর্তী দেখা যায় যে একটা সময় এসে জুয়েলের মার সাথে সেই মেয়ে সবকিছু শেয়ার করতো, ইভেন তার মার সাথেও যেটা শেয়ার করতো না সেটা জুয়েলের মার সাথে শেয়ার করতো। তো জুয়েলের মা সবকিছুই জানতেন। পরবর্তীতে একটা সময় দেখা যায় এলাকায় জানাজানি হয়ে যায়, এটা আমি বলতেছি প্রায় 15-20 বছর আগের ঘটনা। তো এলাকায় জানাজানি হয়ে যায়, ঘটনা দেখা যায় যে পরে এলাকার মুরব্বীরা বলেন তার মেয়ের ভাইকে বলেন যে তুমি এটার একটা ব্যবস্থা করো। মেয়ের ভাই যখন জানলো যে এই ঘটনা, তখন মেয়েকে অ্যাজ ইউজুয়াল ভাইরা যা করে রাগারাগি করলো, বা মেয়ের মানে শুনছি যে মেয়েকে মারধর করছে অনেক। একটা পর্যায়ে এসে মেয়ে খুব বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং মেয়েটা সুইসাইড করে। ওকে, এখন সুইসাইডের কেস যা হয় যে সাধারণত দেখা যায় যারা লাশ কাটে তারা সহজে ছাড়তে চায় না, এবং এটাকে খারাপ লাশ হিসাবে ধরা হয়, মানে আমি যতটুকু জানি। তো দেখা যায় যে স্যার বললেন যে ওই লাশ যখন ওই এরিয়া দিয়ে যাচ্ছিল জানাজার জন্য নিয়ে, প্রথমত জানাজা তো ঠিক মতো কেউ করাইতেই চান নাই, এবং কবর দাফন যখন করতে গেছেন, আমাদের ওখানে যে মানে কবরস্থান ছিল সেই কবরস্থানে কোনোভাবেই তার দাফন করতে দেওয়া হয়নি। তো পরবর্তীতে কোন অন্য দূরে একটা কবরস্থানে কোনোভাবে একটা ব্যবস্থা করে তার দাফন কার্য ওখানে সম্পন্ন করা হয়। কিন্তু যখন স্যার বললেন যে লাশটা যখন এলাকা দিয়ে যাচ্ছিল, তখন এত পরিমাণ গন্ধ সে লাশ ছড়াইছে যে কেউ টিকে থাকতে পারছিল না আশেপাশে, খুব কম মানুষজন, তারই রিলেটিভ, ওই মেয়ের রিলেটিভরা যারা ছিল। তো যাই হোক, দাফন কার্য শেষ হয়। ঘটনাটা শুরু হয় তার কদিন পর থেকে, অ্যারাউন্ড 20 to 15 ডেজ এরপর থেকেই এই ঘটনা শুরু হয়। তো হঠাৎ করে জুয়েলের, ওই স্যার বললেন যে জুয়েলের একজন নানি ছিলেন, তো উনি আবার এইসব প্যারানর্মাল জিনিস নিয়ে উনি গবেষণা করতেন। তো উনি একজন কামেল মহিলা বলা যায়। তো উনি হঠাৎ করে একদিন জুয়েলদের বাসায় আসেন, বলেন যে জুয়েলের মাকে ডেকে বলেন যে তোমার ঘর তো খুব ভার লাগতেছে, ঘরের অবস্থা তো ভালো না। তো বললেন যে, তো জুয়েলের মা সাধারণত অবভিয়াসলি উনি ভয় পেয়ে গেছেন, যে বাচ্চারা সব ছোট ছোট। তো বললেন যে ঘরের অবস্থা ভালো না, তুমি একটু আমার বাসায় এসো। তো জুয়েলের মা গেলেন, তো বললেন যে তোমার বাড়িতে তো ওই মেয়ে আসে। তো জুয়েলের মা বললেন যে কোন মেয়ে? বলে ওই যে মেয়ে তোমার পাশের বাসায় ছিল, যে সুইসাইড করছিল যে মেয়েটা, ওই মেয়ে তো তোমার বাসায় আসে এবং তোমার ঘরেও আসে, তুমি সেটা জানো?
বলে যে না আমি তো এইসব কিছু জানি না। বলে এখন এটা কি করা যায়? তো বলে যে করা যায় এমন কিছু ব্যবস্থা আমি করে দিচ্ছি, আমি এটা বলতে যাচ্ছি না। তো বললো যে আচ্ছা ঠিক আছে, তো আপনি এটা ব্যবস্থা করে দেন, আমি এখান থেকে কোনো একটা কিছু পাঠাচ্ছি, তুমি ভয় পাও না, আমি একটা কিছু ব্যবস্থা করে দিচ্ছি। তো জুয়েল বললো যে পরের দিনই ওর বাসায় আতরের গন্ধ পাওয়া যায় এবং জুয়েলের ওই নানি কিছু জিনিস ওর মাকে দিয়ে দিয়েছিলেন। তো বললেন যে এটা বাসার আশেপাশে তুমি ছিটাই দিও। তো যাই হোক উনি তাই ব্যবস্থাও নেন। পরবর্তীতে দেখা যায় যে সে বলে যে উনি ঘর থেকে মানে রক্ষা পান, কিন্তু পাশে একটা গাছ ছিল, আচ্ছা বট গাছ, এখান থেকে প্রায় কান্নার শব্দ পাওয়া যেত, প্রায় মানে রাত হইলে দেখা যেত কান্নার শব্দ পাওয়া যেত। এবং দেখা সে ঘরে ঢুকতে পারতো না, কিন্তু দূর থেকে দৃষ্টি করতো, যেটা মানে এখন দেখা যায় যে ঘরে ঢুকতে যদি তারা না পারে তো দূর থেকে তারা ক্ষতি করার চেষ্টা করে। This track was downloaded from FusionBD.com. কিন্তু তারা ওই সময় কোনো ক্ষতি করতো না। একদিন হয়েছে এরকম, পরবর্তী মানে প্রায় এরকম কয়েকদিন পরে এক লোক রাস্তা দিয়ে এরকম রাতে হেঁটে যাচ্ছিল, তো সে লোক রাস্তায় থুতু ফেলছে। তো এরপরেই সাথে সাথে তার ওই মেয়ে মানে ওই যেটা ছিল সেটা অ্যাটাক করছে। তো অ্যাজ ইউজুয়াল হুজুরের কাছে যাওয়া হয়েছে, ইমাম সাহেব ডাকলেন, তো বললেন যে তো এক্সরসিজম যারা বলে ওটা করা হলো। করার পরে তারপরে জিজ্ঞেস করলো যে ওকে ফাইন, তাহলে তুমি কে? তো বললো যে আমি ওই বাসার মেয়ে। তো বললো যে তুমি ওরে ধরছো কেন? বলে আমার উপরে থুতু ফেলাইছে কেন সে? বলে তোমাকে দেখা যায় নাকি যে সে থুতু, সে কিভাবে বুঝবে তুমি এখানে ছিল? বলে না, সে আমার উপরে থুতু ফেলাইছে, আমি তারা ছাড়বো না। বলে যে তুমি কিভাবে ছাড়বা? বলে দেখেন আমার মাটি আমারে একসেপ্ট করে না। ওনার মুখ থেকে শোনা যে ঘটনা, বললেন যে মাটি একসেপ্ট করতেছে না এবং আমার কোনো থাকার জায়গা নাই। আমি যতটুকু শুনছি, আমি এইসব জিনিস নিয়ে কিছু কিছু গবেষণা করি, তো দেখে আমি যেটা শুনছি যে এই সুইসাইডাল যে কেস গুলা, এটার আত্মাটা আমি মানে এক হিন্দু ভদ্রলোকের কাছ থেকে শুনছি, উনি পুরোহিত বলা যায়। উনি বললেন যে এই আত্মাটা সহজে মুক্তি পায় না। ইসলামে এটা এইভাবে ডেফিনেশন কিভাবে দেওয়া আছে আই ডোন্ট নো, আমি ওই পর্যন্ত এখনো যাইনি, আমি পড়তেছি, এটা নিয়ে পড়ালেখা করতেছি। তো বললেন যে এটা সহজে মুক্তি পায় না, তো এটা হইতে পারে এই জিনিস। আমি ওর কাছে শোনার পরে এটা নিয়ে ইয়ে করলাম। তারপরে বললেন যে তাহলে তুমি কিভাবে যাবা? তো বলে যে আমি ওরা ছাড়বো না, আমার আমার বডি দরকার, আমি ওরে পাইছি, আমি ওরা ছেড়ে যাবো না সহজে। তারপরে বলে যে উনি আবার জিজ্ঞেস করলেন যে তুমি কি ঠিক মতো যাবা না আমি আমার ব্যবস্থা করবো? বলে আপনি যাই করেন। যাই হোক উনি ব্যবস্থা করলেন, তারপরে এক সময় ছেড়ে গেছে। তো ছেড়ে দেখা যায় ওই গাছের মধ্যে এসে আছে। পরবর্তীতে এরকম অবস্থা হয়েছে যে জুয়েলদের ওই বাড়িটা বিক্রি করে দেওয়া লাগছে। ছিল ঘটনা রাসেল ভাই। এবং এখন পর্যন্ত সেখানে এই ব্যাপারটা আছে, এখন পর্যন্ত আছে নাকি আমি জানি না। ওই বাড়ি ওরা বিক্রি করে চলে এসে বসছে। আমরা একটা ঘটনা শুনলাম, আর একটা ঘটনায় যাওয়ার আগে আমরা একটা ছোট Hello listeners, this is Jennifer Hassan once again. যেটা আমি এখন শেয়ার করবো গল্পটা, এটা আমার সাথে ঘটেছিল প্রায় 12 বছর আগে। তখন আমি ক্লাস 6-এ পড়তাম। আমি আগে বলেছি যে আমাদের গ্রাম হচ্ছে ঢাকা জেলার দোহার থানার আউলিয়াবাদ গ্রামে, এবং আমার নানা বাড়ি দাদা বাড়ি পাশাপাশি গ্রামে। তো আমরা প্রায় এরকম, আমার আব্বু বিদেশে থাকতেন, তো আমরা প্রায় প্রতি বছর সে আসতে আমরা বেড়াতে যেতাম, দাদি বাড়ি নানি বাড়ি সবাই মিলে বেড়াতে যেতাম। তো দাদি বাড়ি থেকে নানি বাড়িতে যাওয়ার একটা ওয়ে হচ্ছে যে বোটে, বড় ট্রলারে যেতে হয়। তো আমরা গিয়েছি, সেখানে টাইমটা ছিল এরকম যে বিকাল, আর ঘন্টাখানেকের মধ্যে সন্ধ্যা হবে। তো আমরা যেহেতু কাজিনরা সবাই ছিলাম ছোট বয়সী, তো আমরা মুরব্বীরা সবাই ঘরে ছিল, আমরা বাইরে খেলা করছিলাম। আমাদের ওইখানে গ্রামে যেরকম হয় সিচুয়েশনটা, যে ধান ক্ষেত, তারপরে সরিষা ক্ষেত, গাছ গাছালি, একটু পুকুর জঙ্গল টাইপের এরকম। তো সেখানে খেলা করছিলাম। তখন আমরা খেলা করতে করতে সন্ধ্যা হয়ে যায় এবং আমরা বাসে আসি। তো আমার নানি দাদি যারা ছিলেন তারা বলছে যে তোমরা এরকম গ্রামে আসছো, তো ঢাকায় থাকো তো বুঝো না, তোমার চুল খোলা রেখে এরকম ঘোরাফেরা করে না সন্ধ্যা টাইমে। তো আম্মু জিজ্ঞেস করলো যে কোথায় ছিল তখন? তাই বললাম যে আমাদের সামনে যে একটা জঙ্গলের মতো আছে ওখানে আমরা খেলছিলাম। তা আম্মু বললো, মানে কিছু বলতে চাচ্ছিল বা কিছু বললো না। এরপরে আমরা বাসায় চলে আসলাম আমার দাদি বাড়িতে, এবং আমার দাদি বাড়িতে দুটা ঘর পাশাপাশি, একটা বড় কাঠের দোতলা ঘর আর পাশে আছে আরেকটা ঘর। তো আমি আর আমার ফুপু দোতলা যে ঘরটা কাঠে, ওইটা দোতলার রুমে বসে গল্পের বই পড়ছিলাম, মানে জোকসের বই যেটা, এবং রুমে ছিটকিনিটা লাগানো ছিল, দরজা ছিটকিনি। তো
তো হঠাৎ আমরা পড়ছি এরকম সন্ধ্যা 7:30 8টা হবে এরকম টাইম। পড়তে পড়তে হঠাৎ আমাদের যে ছিটকিনি লাগানো ছিল সেটা হঠাৎ খুলে এবং দরজাটা একদম হা হয়ে খুলে যায়, আমার ঠাস করে একটা বাড়ি খায় দেওয়ালে। এটা হওয়ার পরে আমি আমার ফুপি দুজনই অনেক চমকে যাই এবং আমি একটু যেহেতু হচ্ছে বড়, আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তুমি বসো, আমি দরজাটা আটকে আসি। তো এই বলে আমি খাট থেকে জাস্ট উঠে দাঁড়িয়েছি, এই মুহূর্তেই লাইক রুমে যেরকম লাইক উইয়ার্ড যে হরর ফিল্মে যেরকম দেখায় যে লাইট অন অফ হচ্ছে এরকম যে পিটপিট করছে, আর রুমটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বাট এরকম কোনো বাতাস ছিল না, বা মানে মনে হচ্ছিল যে ঝড় হচ্ছে এরকম, মানে বাতাস বয়ে যাচ্ছে বা ভূমিকম্প হচ্ছে এরকম একটা ফিলিং ছিল। এরকম ফিলিংস এর মধ্যে এবং হঠাৎ আমি শুনতে পেলাম যে দূর থেকে একটা গোঙানির শব্দ, মানে মনে হচ্ছে যে দূরের থেকে কেউ আমার দিকে আসছে বা খুব রাগে এরকম, হ্যাঁ যেটা ফোর্স টাইপের। তো এটা আমি মাঝখানে একটা কথা বলিনি যে আমরা যেহেতু ঢাকায় থাকি, আম্মু গ্রামে ইমার্জেন্সি লাইট সাথে করে নিয়ে গিয়েছিল, যেহেতু আম্মু আব্বু ওই সময় বাসায় ছিলেন না, পাশে অন্য বাসায় ছিলেন আমার খালার বাসায়। তো সে যাওয়ার সময় ইমার্জেন্সি লাইটটা টেবিলের উপরে রেখে গিয়েছিলেন। হঠাৎ এই সিচুয়েশনে আমি তো পুরো স্টোনের মতো দাঁড়িয়েছিলাম এবং হঠাৎ আমার চোখ যায় টেবিলের উপরে পড়া ইমার্জেন্সি লাইটের উপর। তখন আমার মনে হলো যে এনিহাও আমার এই ঘর থেকে বেরোতে হবে, আদারওয়াইজ সামথিং উইল হ্যাপেন, মানে আমার আর আমার ফুপুর যে কোনো কিছুটা হবে। আমি এক হাতে আমার ফুপুর হাত ধরি, আর এক হাতে হচ্ছে আমার ইমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে আমি চিৎকার করি। আমার পাশের রুমে চাচি ফুপু এরা ছিলেন, তো চিৎকার করে বলে যে চাচি ফুপু প্লিজ গেটটা খোলো, এবং ওই দোতলা বাসাটার নিচে কেচি গেট লাগানো ছিল। তো আমি নামছি, ঠিক সেই মতো দেখলাম যে আমার চাচি ফুপুরা এসে গেট খুলছে, হ্যাঁ বাইরে থেকে তালা দেওয়া ছিল। তো আমরা দৌড়ে ধাক্কা দিয়ে ওনার যে পাশের রুমে যাই এবং যাওয়ার সাথে সাথে আমি ওখানে ফেন্ট হয়ে যাই, আমার ফুপু ওইখানে ফেন্ট হয়ে যায়, মানে আমাদের কারো কোনো হুঁশ ছিল না এবং সারা রাত আমাদের জ্বর ছিল। হ্যাঁ, এরপরে যখন আমার সকাল হয় দুপুর টাইমে আমরা একটু নর্মাল হই, ঘুম থেকে উঠি, আম্মু আব্বা আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল এরকম তোমার সাথে, যে তুমি এরকম চিৎকার করছো রাত্রেবেলা, তোমার এরকম জ্বর হয়েছে। তাই বললাম যে আম্মু এরকম হয়েছিল রাত্রে, আমি তো আসলে কিছু বুঝি নাই, আমরা দুজনে একা ছিলাম। তা আম্মু একটু বললো যে দেখো তোমাকে আমি বলতে চাইনি, আমাদের ওই সাইডের গ্রামটা একটু খারাপ, মানে যে জায়গাটা তোমরা খেলছো গতকালকে ওই জায়গাটাতে এরকম প্রায় এরকম ঘটনা হয় বা অনেকে কিছু দেখে, তো তোমার সাথে তো এটা একটা হয়তো বা এই কারণে হতে পারে, আমি জানি না এটার ব্যাখ্যা কি, বাট এটা আমি কখনো জানার চেষ্টাও করিনি কি আসলে। তো এরপরে হুজুর আসে, হুজুর এসে আমাকে ঝাড়ফুঁক করে বা পড়া, ওই যে ভয় পেলে যেরকম পড়া পানি বা পড়া লবণ দেয় সেরকম দিয়েছিল, যাতে যদি কোনো কিছু আমাকে আছর করেও থাকে যাতে সেটা দূর হয়ে যায়, চলে যায়, এবং 2-3 দিন পর্যন্ত আমার এটা খেতে হয়েছে। তারপর আমি ঢাকায় চলে আসি এবং আর কোনো প্রবলেম হয়নি। আচ্ছা ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা দুইজন তো এমনিতে বাইকে যাওয়ার সময় অনেক কিছু এক্সপেরিয়েন্স করেছেন, তাই না? মানে এরকম ঘটনা ঘটেছে এর মাঝখানে, তো এই ঘটনাগুলো তো আজকে সময় খুবই কম, আমরা নেক্সট আরেকদিন আপনার কাছে শুনতে চাই। তো মানে এরকম কি অহরহই ঘটে আপনাদের সাথে? হ্যালো লিসেনার্স, আমি জাহিদ বলছি এগেন রাজাদের থেকে। আসলে অহরহ ঘটনা হয়, মানে কখন ঘটে আসলে আমরা নিজেও জানি না। আচ্ছা, তাহলে আজকে যেহেতু বড় ঘটনা যেতে পারছি না, আপনাদের বাসাতে অনেক ঘটনা ঘটে এবং আপনাদের ওই এলাকাটাও বেশ অদ্ভুত আপনি বলছিলেন, সেখান থেকে কিছু আমরা শুনি আপনার কাছ থেকে। হ্যাঁ, আমাদের বাসার যে মানে কেন অদ্ভুত বলছেন, কেন কি পাশের বাসাটা যে সে বাসাটা আর কি সবাই একটু হন্টেড বলে জানে। আচ্ছা, তো বাসার ওই হন্টেড বাসাটা যে ছিল ওইটা সবচেয়ে উইয়ার্ড থিং হচ্ছে যে ওটা পেইন্ট করলে পেইন্ট থাকে না, খুবই অদ্ভুত ব্যাপার এটা। পেইন্ট থাকে না এবং ওদের সাথে কেউ লিঙ্ক আপ নাই, এবং বিয়ে শাদী বা কোনো কিছুতে ওদেরকে ইনভাইট করা হয় না, ওরাও কারোর সাথে মিশে না, এবং ওদের বাসার মধ্যে জাস্ট লাইট আপনার 1টা বা 2টা জ্বালানো থাকে। তো ওনাদের বাসার মধ্যে যে একজন ছিল উনি মারা গেছেন, তো আমার আম্মু যে ছিলেন প্রায় ওনাকে যে জানালার মধ্যে মরার পরে ওনাকে দেখতে পাইতেন, অলওয়েজ, মানে ম্যাক্সিমাম টাইম দেখতে পেতেন। আচ্ছা, তো উনি যে ছিল এটা, আর রাতের বেলা যে আমাদের ওই বাসার পাশ দিয়ে নুপুরের শব্দ আমরা শুনতে পাই। এটা আপনিও পেয়েছেন? হ্যাঁ, আমি পেয়েছি, আমার ওয়াইফ যে ছিল। আপনিও পেয়েছেন? হ্যাঁ, আমিও পেয়েছি। আচ্ছা, তো
মানে ও আমাকে বলতেছিল যে আসলে এটা কি, তা আমি বলতেছি এটা ইঁদুর হবে, ওকে ভয় থেকে সরানোর জন্য। কিন্তু আমি জিনিসটা অনেক আগে থেকে জানি, জানতেন আপনি আগে এটা। তারপর যখন দেখলাম যে না ও বুঝে ফেলতেছে, তখন আমি বললাম যে হ্যাঁ তুমি এটার দিকে নোটিস করো না, এটা একটা হয় আমাদের এখানে নুপুরের শব্দ। এবং দেখা যায় যে আমাদের বাড়ির বাউন্ডারির পাশ দিয়ে এসে ওই একটা এক্সাক্ট একটা জায়গার মধ্যে থেমে আবার দেখা যায় পিছন দিক দিয়ে আবার শব্দ শোনা যায়। আচ্ছা, মানে এটা আমাদের এর আগে এরকম ঘটনা শুনেছি, এই জন্য বলছি যে হ্যাঁ এরকম ঘটনা ঘটে। আর এমনিতে মানে আপনারা কোনোদিন চেষ্টা করেননি যে এই বাসাটা সেরকম কারো কাছ থেকে পরামর্শ নেওয়া বা এরকম কিছু কি করেছেন নাকি? আসলে আমাদের বাসার বা এলাকার মধ্যে ওই লোকরা এটা শুনতে পায়, এবং ওই বাসাটা আসলে কেউ ওনাদের সাথে কথা বলতে সবাই ভয় পায়। আচ্ছা, তো ওনাদের সাথে কেউ কথা বলে না, এবং ওনারা জাস্ট এক ঘোড়া টাইপ, মানে কারোর সাথে মিশে না বা কথা বলে না। এবং বিল্ডিংটা আপনি মানে দেখলেই বুঝতে পারবেন যে এটা সমস্যা আছে বিরাট বড়। ওকে, আর এই একটা সমস্যা। এবং আরেকটা ছোট করে একটা বলি। জি জি প্লিজ। আমার আম্মু যেহেতু বলেছিলাম যে বিয়ে যেদিন হয়েছিল মানে বৌভাত, সেদিন সে রাতের দিকে খাবার খাচ্ছিল। খাবার খেতে খেতে হঠাৎ করে সে যখন চিংড়ি মাছ এগুলো দিয়ে খাচ্ছিল, হঠাৎ করে প্লেটের মধ্যে একটা লোমালা হাত এসে আম্মু প্লেটে থাবা দেয়। কারণ আম্মু প্রচন্ড চিৎকার করে ওঠে এবং তৎক্ষণাৎ দেখে চলে গেছে। তখন আমার দাদি জিনিসটা বুঝতে পারে, কারণ সে জিন আমল করতো। তো কিছু সে বললো তুমি দেখে ঠিক আছে। তারপরে তিনি সে হঠাৎ করে দেখতে পেল যে একটা বিড়াল দুধ খাচ্ছে। সে ওটাকে ছুঁড়ে মারার চেষ্টা করলো, দেখলো জানালা দিয়ে লাফ দিয়ে চলে গেছে। আচ্ছা, কিন্তু যখন সে লাইট জ্বালালো দেখলো জানালা বন্ধ, কিছুই নাই। পরে আমার দাদি প্রতিদিন হারিকেনের লাইট জেলে দিয়ে যেত, এবং অনেক পরে জানতে পারে যে রুমটাতে সে আসলে বিয়ের পরে ছিল, ওই রুমের নিচে জোড়া কবর ছিল। আচ্ছা আচ্ছা, এটা একটা বিরাট একটা ব্যাপার। ওকে, সো আমরা অনেক থ্যাঙ্কস জানাচ্ছি আপনাকে যে আপনারা দুজন অনেক কষ্ট করে এত রাত্রে এত কষ্ট করে এখানে এসেছেন এবং আমাদের ঢাকা মাত্র চলে এসেছেন, এবং আরো আবদার করবো যে নেক্সট টাইম আবারও আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ রাসেল ভাই। তো আপনি যদি কাউকে বলতে চান, আপনি বললেন যে অনেকে আপনার বাসার সবাই শুনছে। হ্যাঁ, সবাই অনেক কষ্ট করে শুনছে। আমার বোন বৃষ্টি, আমার ভাগ্নে হৃদয়, এবং আপুরা সুমি আপু, সবাইকে থ্যাঙ্কস, মিঠুন, রনি, সবাইকে থ্যাঙ্কস। এবং আপনি একটু ভাই যদি বৃষ্টিকে একটু বলে দিতেন, হ্যাঁ আপনার অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ বৃষ্টি আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আশা করছি যে এখন থেকে রেগুলার এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। এবং আপনি যেহেতু আপনার যে ভাইয়াকে মানে আপনাদের ছেলে আবার এই ভূত এফএম পর্যন্ত পাঠানোর দায়িত্ব আপনাদের উপরে দিয়ে দিলাম। আর আপনি কাউকে যদি বলতে চান কিছু বলতে পারেন। হ্যাঁ, এই মুহূর্তে আমার মা এবং আমার কাজিন আছে, তারা শুনছে, এবং আমার অফিসে কিছু কলিগ শুনছে। আমি টি কর্পোরেশনে জব করছি, তো আমার এখানে কিছু কলিগ শুনছে। ওকে, সো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, এবং আপনাদের উপরে দায়িত্ব দিলাম আবার এই দুজনকে ঠেলে আমাদের ভূত এফএম পর্যন্ত পাঠিয়ে দেওয়ার জন্য। এন্ড ফাইনালি আমরা আরো একটা ঘটনায় চলে যাব। আমাদের সঙ্গে আরো একজন আছেন। ভাই, আপনার নামটা আরেকবার বলবেন। আমি রাজিন। লাস্ট টাইম আমি আমার ঘটনাটা শেষ করতে পারিনি। সেটা আমি ছিলাম যে আগুনটা দেখার পরে। আচ্ছা, আপনারা দুজন মিলে ছাদের উপর যে আগুনের গোলা দেখেছিলেন? 7 জন মিলে। হ্যাঁ, 7 জন মিলে। তো ওই গোলাটা গিয়ে আমাদের পাশের থেকে একটা নারিকেল গাছের উপর পড়ে। আমরা দেখলাম যে পুরো নারিকেল গাছটা একদম পুরো ছারকার হয়ে যাচ্ছে, মানে একদম আগুন পড়ছে নিচে, পুড়ে গেলে যেটা হয়। তো দেখার পরে আমরা তো খুব ভয় পেয়ে গেলাম। আমরা সঙ্গে সঙ্গে দূরে বাসায় চলে যাই। আমার ভাইও ছিল, আমার ভাইও দূরে বাসায় চলে যায়। তো বাসায় যাওয়ার পর আমরা পরের দিন ঠিক সকালবেলা আমরা ওই গাছটার কাছে যাই যে দেখার জন্য আসলে কি হয়েছিল। তো গিয়ে দেখি যে না, সবকিছু ঠিক আছে। ঠিক সেম ঘটনা আমার বড় ভাই এখন অস্ট্রেলিয়াতে সিডনিতে আছেন। তো উনি ওনার এক ফ্রেন্ডের অ্যাপার্টমেন্টে ছিল। অ্যাপার্টমেন্টে ছিল মেবি 60 মানে 60 তলার উপরে, 70 তলা এরকম ছিল। ওনারা সন্ধ্যাবেলায় সবাই মিলে আড্ডা দিচ্ছিল। তো হঠাৎ করে উনি নোটিস করলো যে তাদের ঠিক অ্যাপার্টমেন্টে অনেক উচ্চতে ঠিক এরকম একটা লাইট মানে আগুন ঘুরতেছে। তাদের মানে কাছের ইয়া ছিল তাদের অ্যাপার্টমেন্টটা, ওখানে আগুন ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। এবং সবাই বললো যে ওরা তো সবাই ইংলিশ ছিল, বাঙালি ছিল না এবং মুসলিমও ছিল না। বললো যে তোমরা কি দেখতেছো ওই যে বাইরে একটা আগুন দেখা যাচ্ছে? বললো যে হ্যাঁ, এটা আমরা দেখতেছি। এবং মানে আপনি শুনে অবাক হবেন, অস্ট্রেলিয়ান আমার ভাইয়া যেটা বললো, অস্ট্রেলিয়ান পেপারে নাকি ছবি সহ আসে যে এরকম কিছু জিনিসপত্র। অস্ট্রেলিয়ান একটা গ্রেভিয়ার্ড আছে ওই সিডনি শহরে, আমার ভাইয়া ওখানে ছিল অনেকদিন। তো ওইখানে কিছু একটা ঘটনা সে দেখতো। একদিন সে রাত্রেবেলা ফিরতেছিল, তো হঠাৎ করে সে নোটিস করলো যে
মানে কিছু একটা শ্যাডো টাইপের কিছু যেন তার ঠিক পিছনে ডান দিক দিয়ে মানে আসতেছে। সে এতদিন থাকে কোনো প্রবলেম হয় না, বাট ওই দিন হঠাৎ করে তার জন্য কেমন যেন মনে হলো যে না কিছু একটা হয়তো বা প্রবলেম। সো সে যখন ডান দিকে ঘুরে তাকালো, দেখলো যে কিছু একটা লাফিয়ে গাছের উপর চলে গেল। সে মানে খোঁজার ট্রাই করলো যে আসলে এটা কি বানর কিংবা কোনো কিছু টাইপের, না আসলে ওরকম কিছুই না। সে দেখতে পেলো যে এরকম কিছু একটা উপরে চলে গেল। এছাড়া আরেকটা জিনিস আমি লাস্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার রুমের ঠিক নিচে একতলায় একটু জায়গা খালি রাখা হয়। তো আমাদেরকে এক হুজুর বলেছিল যে আপনি একটা ছাগল কোরবানি দিয়ে, আপনি মানে আল্লাহর নামে কোরবানি দিয়ে ওই ছাগলের যে রক্তটা, তাজা রক্তটা, ওটা আপনি রেখে দিয়ে আপনার ওই ঘরের নিচে আপনি পুঁতে দেন, তাহলে ইনশাল্লাহ এরকম প্রবলেম আর হবে না। তো ওই জিনিসটা করার জন্য আমাকেই সিলেক্ট করা হয়, যেহেতু আমার রুমে আমি ভয় পাই। তো আমি গেলাম, আব্বা বললো যে তুমি এটা নিয়ে যাও, গিয়ে দেখো যে ঠিক 1 হাত গর্ত করবা, 1 হাত গর্ত করে রক্তটা তুমি দিয়ে দিবা। এটা হচ্ছে 2 দিন পর কোরবানি করার। তো আমি ঠিক 1 হাতের মতো গর্ত করে ওই রক্তটা যখন ঢাললাম, তখন মানে আমি জানি না আমি কি স্বপ্ন দেখছি কিংবা কি আমি জানি না, দেখলাম যে একদম রক্তটা ঢালার সঙ্গে সঙ্গে আগুনের যে মানে পানি গরম হলে যেরকম বলকানোর মতো যে একদম ওইরকম টাইপের বলকাইতেছে। আচ্ছা, আমি তো একদম শক যে এটা কিভাবে সম্ভব, কারণ রক্তটা ঠান্ডা, ওখানে কোনো গ্যাসও নাই, কিছুই নাই, এটা কিভাবে সম্ভব। ওইটা দেখে আমি কোন রকম মাটি টাটি দিয়ে দূরে বাসায় চলে যাই। এছাড়া আমার এয়ারপোর্ট রোডে কিছু ঘটনা আছে, ওগুলো হয়তো যেটা আমি অ্যাক্সিডেন্ট একটা করেছিলাম, আমি আপনাকে বলেছিলাম প্রায় 7 বছর যাবত আমি ড্রাইভ করি। অ্যাক্সিডেন্ট করার আগের রাতে কিছু ঘটনা আছে। এটা কি আপনি নেক্সট উইকেই বলছেন নাকি তারপরে? নেক্সট উইকে ইনশাল্লাহ। নেক্সট উইকে ইনশাল্লাহ, তাহলে নেক্সট উইকে আপনি আসছেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ প্লিজ। আমি একটা জিনিস সেটা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি আসলে কিছু জিনিস ফিল করি কিছু হওয়ার আগে। হয় আমি স্বপ্ন দেখি অথবা আমি ফিল করি। আমি ফিল করলে দেখা যায় আমার শরীর মানে পুরো ফুলে যায়, শরীরে মানে আমি নিজেকে চিনতে পারি না, ওভারঅল আমি নিজেকে চিনতে পারি না। এবং আমি মানে আমি যেটা করেছি, দেখেছি যে আমার নিজেকে চেহারা কেমন যেন হয়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই রাত্রেবেলা আমি মানে ঘুমাইতে পারি না। এবং আপনি নিশ্চয়ই এরকম চান না মানে যে আপনার সঙ্গে হয়ে যাক, যেমন যে ভাইয়াও একটু আগে বলছিলেন যে আমি কিন্তু বলেছি আমাদের বাসায় কিন্তু এখনো উপরের সাউন্ড পাওয়া যায়। এবং আমি একদিন কিন্তু রাতের বেলা বের হয়ে গিয়েছিলাম, এবং হ্যাঁ যে মাসুম দেখাচ্ছে ওরও বাসায় এরকম সমস্যা আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে আজকে আমি জানি না যেটা কোনো একটা কারণ কিনা, যে আপনাদের দুজনেই ইনফ্যাক্ট দুজনের ফ্যামিলি থেকেই এরকম একটা জিনিস মানে চলে আসছে বহুদিন থেকে, এরকম দুজনেই সাফারার, ইনফ্যাক্ট 3 জন এখন দেখতে পাচ্ছি। আমি আমার আম্মাকে একটা কথা বলতে চাই। আমার বাবা মা ভাই আমরা 3 ভাই। তো আমি সামনাসামনি আসলে আমি খুব রাগী মানুষ, আমি খুব জেদি একটা ছেলে, ছোট ছেলে। সামনাসামনি কখনো বলা হয় না। সেটা হচ্ছে যে আমি আমার আম্মাকে খুবই পছন্দ করি। আমি রেডিওর মাধ্যমে বলতে চাই যে আম্মা আমি আপনাকে অনেক ভালোবাসি। রিসেন্টলি আমি আপনাকে হয়তো খুব একটা শক দিয়েছি যে কোনো একটা কারণে, এটা আসলে ইন্টেনশনালি কিছুই ছিল না। আমি আপনাকে ভালোবাসি, এতটুকু মনে রাখবেন। প্লাস আমার ভাইয়া, আমার বাবা, ওনারা আমাকে অনেক পছন্দ করেন, ওনাদেরকে ভালোবাসি, বাট স্পেশালি আমার মা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশা করছি যে আপনার মানে আন্টি এই মুহূর্তে আমাদেরকে শুনছেন। আমি অর্ণব আমাকে এসএমএস করছেন আরিফ, এছাড়াও এসএমএস করছেন রংপুর বয় রাজীব, মানিকগঞ্জ থেকে ইফতেখার আমাকে এসএমএস করেছেন, এছাড়াও আমাকে এসএমএস করেছেন রিয়াজ, এসএমএস করেছেন ইমন, এছাড়াও এসএমএস করেছেন আমাকে দেখতে পাচ্ছি কিন্নরি এসএমএস করেছেন, শিশির আমাকে এসএমএস করেছেন, রেখা এসএমএস করেছেন, সবুজ, সুপ্ত, মেহেদি সহ আরো অনেকের এসএমএস পড়তে পারলাম না। রিয়েলি সরি ফর দ্যাট, বাট আজকে একটা ওয়ান্ডারফুল শো হলো শুধুমাত্র আমাদের যে সমস্ত গেস্টরা ছিলেন তাদের জন্য, এবং সেই গেস্টদেরকে আরো একবার থ্যাঙ্কস জানাচ্ছি। ইনফ্যাক্ট তারা এত কষ্ট করে আসেন স্টুডিওতে আমাদের বলা মাত্র, এবং কোনো কিছুর বিনিময়ে না। সো থ্যাংক ইউ, তাদেরকে অনেক 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 ধন্যবাদ এই কারণে। আর যারা আমাদের স্টুডিওতে এভাবে আসতে চান এবং আমাদের কাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে থ্যাঙ্কস নিয়ে আবার ফেরত যেতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইমেইলের মাধ্যমে লিখে ফেলুন bhootfm@radiofurti.fm এই অ্যাড্রেসটি, এবং আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আপনার ইমেইলটি পাঠিয়ে দিন। যদি আপনার ঘটনা সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আপনি আমাদের কাছ থেকে কল পাবেন। এতক্ষণ শুনছিলেন ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। বাট কিছু কিছু মানুষ থেকেই যায় যারা হয়তো কোনো কারণে
পারিবারিক কোনো সমস্যা বা বিভিন্ন সমস্যার কারণে হয়তো শুনতে পারেন না, বা অনেকে আবার চান যে এই শোটা আরো একবার শুনতে, মানে বেশ ভালো লেগেছিল কোন একটা ঘটনা বা কিছু একটা আরো একবার শুনতে অনেকেই চান। এরকম প্রচুর ইমেল আমরা পাই। সেই ইমেলগুলোর প্রেক্ষিতেই বলছি যে আমরা এয়ারটেলের মাধ্যমেই আমরা আপনাদেরকে সেই সুযোগটা করে দিতে পারবো। এয়ারটেল এম রেডিও, এখান থেকে আপনি আবারও এই শোটা শুনতে পারবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040 এবং সিলেক্ট করতে হবে যে চ্যানেলটি, সেটা হচ্ছে চ্যানেল নাম্বার 22, এবং আপনি আপনার এয়ারটেল কানেকশন থেকে 4040 ডায়াল করে 22 এই চ্যানেলটি সিলেক্ট করলেই এই শোটি, ভূত এফএম এর এই শোটি আবারও শুনতে পারবেন। সুতরাং মিস করার আর কোনো ভয় নেই, কোনো চান্স নেই। ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল আজকে এখনকার মতো এখানেই শেষ করছি। আবারও কথা হবে আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং